ভীষণ অসহায়তায় জর্জরিত বিভ্রান্ত মস্তিষ্কে অস্থিরতার বাস এই মুহূর্তে। ঝিনুক ভেবেছিল একদিন এমন সময় আসবে যেদিন ওর নীল ওকে খুঁজতে আসবে, ফিরে আসবে ওর কাছে ওকে নিতে। সময়ের সাথে সাথে অনুভূতিগুলো পরিণত হলে মনের সেই আশা যে কতটা অর্থহীন তার স্পষ্ট ধারণাও পেয়েছিল। তবুও বেহায়া চোখ দুটো অধীর আগ্রহে দূর পাহাড়ের বাঁকে রাস্তার শেষের দিকে তাকিয়ে অপেক্ষা করত তার ফেরার। কিন্তু সে আসেনি, কোনো দিন আসেনি ওর কাছে। আর আজ যখন এতগুলো বছর পর ও আবার তার সামনে এসে দাঁড়িয়েছে, তখন তার এই রূপ কপট ব্যবহার মনের অবশিষ্ট অনুভূতিগুলোকে ধুয়ে মুছে বার করে দিতে চাইছে। যেই মানুষটা একদিন ওর খেয়াল রেখেছে, ওর ইচ্ছা অনিচ্ছার দাম দিয়েছে, ওর সমস্ত বায়নাগুলোকে পূরণ করেছে, সেই মানুষটাই আজ ওর মনের অনুভূতিগুলোকে পদতলে পিষে দিতে দুবার ভাবছে না। এইভাবে ওর হাতের আংটিটা নিজের অনামিকায় ধারণ করার মানেটা বিচক্ষণ বুদ্ধিসম্পন্ন রুদ্রনীল সিং শেখাওয়াতের তো অজানা নয়। তাহলে কিভাবে এই কাজটা ও করলো? দেখাতে চাইলো যে ওর সামনে ঝিনুকের অনুভূতিগুলোর কোনো দাম নেই, ও যা খুশি তাই করবে? ওর আবেগগুলো এতটাই সস্তা বুঝি? তার জীবনটা বৈভব প্রতিপত্তি ক্ষমতায় পরিপূর্ণ হলেও ঝিনুকের জীবনে এই সস্তার অনুভূতি আর আবেগগুলো ছাড়া আর কী বা আছে? নিজের অহংকারের সামনে সেই সামান্য অনুভূতিগুলোকে নিয়ে এইভাবে ছেলে খেলা করতে ওর বিবেকে বাঁধল না একবার? আর শুধু ও কেন, ভেতরে দাঁড়িয়ে যে মানুষটা ওর সাথে একটা স্বপ্নের সংসার গড়ার সুন্দর স্বপ্ন সাজিয়ে চলেছে, ও কি তার সাথেও বিশ্বাসঘাতকতা করছে না? মাথার দুপাশে খোলা চুলগুলোর মধ্যে হাত ডুবিয়ে শক্ত করে টেনে ধরল ওগুলোকে। মাথার ভিতর সবটা কেমন যেন গুলিয়ে যাচ্ছে, সবটা এলোমেলো হয়ে যাচ্ছে। এই মুহূর্তে ওর কি করা উচিত কিছুতেই বুঝতে পারছে না ঝিনুক। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনার কোনো ব্যাখ্যা হলে উপস্থিত কারোর জানা না থাকলেও ঝিনুকের জানা ছিল। হল থেকে বেরিয়ে এসে ও সোজা চলে এলো নদীর ধারটায়। অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত ও এখানেই অপেক্ষা করবে। তারপর ওর ইসিমায়ের সাথে দেখা করে এখান থেকে চলে যাবে। মরে গেলেও আর এই বাড়িতে ফিরবে না কোনোদিন ও। বৃষ্টি ধোয়া আকাশের পূর্ণ চাঁদের রূপলি আলো মেখে প্রকৃতি এক মোহমীয় রূপ ধারণ করেছে। আজ যেন সে ভীষণ খুশি। লনের দিকটা থেকে আসা রং বেরঙের আলোর ক্ষীণ আভাগুলো প্রকৃতির সদ্য যৌবনপ্রাপ্ত কোনো নারীর ন্যায় এই রূপকে ছুঁয়ে দেওয়ার চেষ্টা করছে বারবার। ঠিক এমন সময় হঠাৎ করেই চারিদিকে ঝুপ করে অন্ধকার নেমে এলো। চমকে উঠল ঝিনুক। পিছনে ঘুরে তাকিয়ে দেখলো যে প্যালেসটা কিছুক্ষণ আগে পর্যন্ত হাজার লাইটের আলোয় আলোকিত ছিল, সেটা এই মুহূর্তে অন্ধকারের চাদরে মুড়ে গেছে। লোডশেডিং এখন? ও গড! নিজের মনেই বিড়বিড় করে উঠল ঝিনুক। আশেপাশে সব দিকটাতেই অন্ধকার নিজের থাবা জাকিয়ে বসাচ্ছে। চাঁদের উজ্জ্বল আলোটাই এখন ওর ভরসা, যতক্ষণ পর্যন্ত আলো না আসে। কিন্তু এমনটা তো হওয়ার কথা নয়। কারেন্ট যাওয়ার সাথে সাথেই ইনভার্টার চালু হওয়ার কথা। যদিও 12 বছরে বাড়িটাতে ঠিক কী কী পরিবর্তন এসেছে ওর জানা নেই। আগে যদিও এমনটাই হতো, কিন্তু এখন। ঝিনুক চলে আসার পর ঠিক মিশার আঙুলে আংটি পরানোর সময়ই হঠাৎ করে পুরো বাড়ির আলোটা একসাথে নিভে গেছিল। আলো নিভে যাওয়ার সাথে সাথেই বাড়ির ইনভার্টার সিস্টেম চালু হওয়ার কথা থাকলেও কোনো এক অজ্ঞাত কারণবশত সেটা হয়ে ওঠেনি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরেও যখন অন্ধকার কেটে আলোর কোনো দেখা মেলেনি, তখন ওমবাবুকে বলে রুদ্র নিজে বেরিয়ে এসেছিল হল ছেড়ে। এইভাবে হঠাৎ অন্ধকার হয়ে যাওয়াটা কোনো অপ্রত্যাশিত বিপদের মাধ্যমও হতে পারে। তাই হল ঘরেই সবাইকে রেখে নিরাপত্তা বাড়ানোর আদেশ দিয়ে এসেছে ও বিশালকে। যদিও এই পুরো পরিকল্পনাটা স্বয়ং রুদ্ররই সাজানো, আর পুরোটাই ওকে সাহায্য করেছে ওর একমাত্র বিশ্বস্ত ক্রাইম পার্টনার অভি। কায়দা করে বিশালকেও ওখানেই ব্যস্ত করে দিয়ে এসেছে ও। হল ছেড়ে বেরিয়ে আসার আগে বাবা মায়ের পছন্দ করে আনা আংটিটাকে ভিড়ের মধ্যে ছেড়ে দিয়ে আসতে ভোলেনি রুদ্র। আংটিটা কিনে আনার পর থেকেই মা মেয়ের লোলুপ দৃষ্টি ওই আংটিটার উপর খুব ভালো করে লক্ষ্য করেছে রুদ্র। মানুষগুলোর চাহিদাটাই ভুল জায়গায়।
ওর ড্যাড যে কি করে এদের এই লোভ লোলুপতাকে দেখতে পাচ্ছে না ও বুঝতে পারছে না। আর এমনিতে রুদ্র ভালো করেই জানতো লাইট চলে এলেও ভিড়ের মধ্যে ওই আংটিটা খুঁজে বার করতেই রাতের বাকি সময়টা পেরিয়ে যাবে। হল থেকে বাইরে বেরিয়ে এসে ঝিনুকের খোঁজে এদিকটায় এসেছিল রুদ্র। যে কাজটার জন্য এত পরিকল্পনা করেছিল ও, সেটা সম্পূর্ণ করার ছিল যে। আফটার অল, যে এঙ্গেজমেন্টের জন্য এত কিছু ব্যবস্থা করেছেন ওম সিং শেখাওয়াত, সেটাকে কি করে বৃথা যেতে দেয় রুদ্র? প্রত্যাশিতভাবে নদীর পাড়ে অন্ধকারে ঝিনুকের অবয়বটা স্পষ্ট দেখতে পেয়েছিল রুদ্র। চন্দ্রিমার মনমাতানো রূপলি আলো ওই নরম ত্বকের উপর পড়ে পিছলে যাচ্ছিল যেন। 12টা বছর ধরে একটা গভীর আকাঙ্ক্ষায় নিজের এই অবাধ্য মনটাকে বেঁধে রেখেছে রুদ্র। রোজ রাতে ঘুমন্ত ঝিনুককে একটিবার ছুঁয়ে দেখার প্রবল ইচ্ছেটাকে দমিয়ে দিয়ে মনের কোণে একটু একটু করে জমিয়েছে ও। আজ যেন সেই ঘর ছাড়া ইচ্ছা আকাঙ্ক্ষায় পরিপূর্ণ। আজ যেন চেয়েও সেগুলোকে প্রশমিত করতে পারছে না রুদ্র। একটা বার মেয়েটাকে নিজের বুকে জড়িয়ে ধরে দীর্ঘকাল ধরে জ্বলতে থাকা এই আগুনকে ঠান্ডা করার একটা অদম্য বাসনা পেয়ে বসলো রুদ্রকে। অন্ধকারে দাঁড়িয়ে থাকা ঝিনুক কিছু বুঝে ওঠার আগেই কঠিন পেশিবহুল দুটো হাত ওকে জড়িয়ে ধরলো পেছন থেকে। প্রচণ্ড আতঙ্কে ও চিৎকার করতেই যাবে তার আগেই একটা হাত উঠে এলো ওর মুখের উপর, শক্ত করে চেপে ধরলো ওর মুখটা। চিৎকার করলে কিন্তু তোমাকে এই প্রবলেমে পড়তে হবে, লিটল র্যাবিট। পিছনে দাঁড়িয়ে থাকা মানুষটার গায়ের গন্ধ ঝিনুক চেনে। মানুষটার গায়ের জোরের সাথে যে ও একেবারেই পেরে উঠবে না সেটা ও জানতো, তাই নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা ও করলো না। কিন্তু এই সময় ভেতরের এত গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান ছেড়ে মানুষটা বাইরে এই জায়গায় কি করছে সেটা তো ও বুঝতেই পারছে না। বিভ্রান্ত চিন্তা শক্তি যখন রুদ্রর এইভাবে এই সময় এই জায়গায় অপ্রত্যাশিত উপস্থিতির কারণ খুঁজতে ব্যস্ত, ঠিক তখনই বাঁ হাতের অনামিকার উপর কিছু একটা চেপে বসার উপলব্ধি ঝিনুককে ভেতর থেকে নাড়িয়ে দিল। এই মুহূর্তে ওর অনামিকার উপর ঠিক কোন জিনিস ওইভাবে চেপে বসতে পারে সেটা হয়তো ও এইসব কিছুর পরে ভালোই অনুমান লাগাতে পারছে, কিন্তু তবুও মন কোথাও না কোথাও আশা করছিল যাতে ওর ভাবনাটা ভুল হয়। তাই নিশ্চয়তার জন্য হাতটা চোখের সামনে তুলে ধরল ঝিনুক। চাঁদের রূপলি আলোর পরশ বহুমূল্য পাথরটার উপর পড়তেই পাথরটা যেন রূপলি আলো ধারণ করে জ্বলজ্বল করতে লাগলো। চোখ ধাঁধানো সে চমক ঝিনুকের সারা শরীর জুড়ে একটা আতঙ্কের চোরা স্রোত বইয়ে দিল। ঘটনার আকস্মিকতায় ও যেন নিঃশ্বাসটুকু নিতে ভুলে গেছে। পাথরের মতো স্থির হয়ে জায়গাতেই দাঁড়িয়ে রইল ঝিনুক। রুদ্র একইভাবে ওকে জড়িয়ে ধরে রেখে মুখটা নামিয়ে আনলো ওর কানের কাছটায়। কংগ্রাচুলেশনস মিসেস রাঠোর, নাও ইউ আর এঙ্গেজড উইথ রুদ্রনীল সিং শেখাওয়াত। জিজ্ঞাসা করছিলে না আমার কি অধিকার আছে তোমার উপর? আজকের পর থেকে তোমার উপর সব অধিকার শুধুমাত্র আমারই আছে আর থাকবে। কথাটা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। কথাটা ঝিনুকের কানের উপর যেন কোনো বিধ্বংসী সোনামির ঢেউয়ের মতো আছড়ে পড়ল। কিছুক্ষণ আগেই জেগে ওঠা রাগ, অপমান বোধ, অভিমানগুলো যেন আরও তীব্র আকার ধারণ করলো ওর ভেতর। প্রতিক্রিয়াস্বরূপ একটা আচমকা ধাক্কা দিয়ে রুদ্রকে নিজের থেকে দূরে সরিয়ে দিল ও। ভেতরের অভিমানগুলো যেন একসাথে এসে জমা হলো চোখের কোলটায়, গলার কাছটায়। বুঝে আসা কাপা আওয়াজটা অতি কষ্টে বের হলো গলা থেকে। নিজেকে কি মনে করো তুমি মিস্টার রুদ্রনীল সিং শেখাওয়াত? যখন যা খুশি তাই করবে? অন্যের অনুভূতি আবেগগুলোর কোনো দাম নেই তোমার কাছে? আজ চাইলে তো জোর করে অধিকার ফলিয়ে নিলে, আর কার মন ভরে গেল তো দূরে ছুঁড়ে ফেলে দিলে। হাঁপিয়ে যাও না এগুলো করতে করতে? আর বারবার আমি কেন বলতে পারো? কি মনে হয় তোমার আমাকে? রক্ত মাংসে করা মানুষ একটা আমি, কোনো কাঠের পুতুল নই যে তুমি আমাকে যেমন খুশি নাচাবে আর আমি নাচবো। বারবার আমাকে অনুভূতিহীন কেন মনে করো? আর এঙ্গেজড? কিসের এঙ্গেজড? কে তুমি? কি সম্পর্ক তোমার সাথে আমার? না আছে মনের সম্পর্ক, না আছে আবেগের। কোন দিক থেকে এঙ্গেজড হতে যাব তোমার সাথে? আমি এই এঙ্গেজমেন্ট মানি না। তোমার এঙ্গেজমেন্ট মিশু দিদির সাথে ঠিক হয়েছে আর ওর সাথেই হবে।
আর আমার এখানে আসাটাই ভুল হয়েছে। ভুলে গিয়েছিলাম এই বাড়ির মানুষগুলোর কাছে আমি আজও একটা মনোরঞ্জনের বস্তু মাত্র। আমার উপর তোমার কোনো অধিকার না তো কোনো দিন ছিল, না আজ আছে, আর না কাল থাকবে। আমি এই ছেলে খেলা মানি না। ঝিনুক মুখের কথাটা শেষ করে হাতের আংটিটা খুলে নিয়ে ছুঁড়ে মারল রুদ্রর দিকে। ঝিনুকের প্রতিটা কথা, প্রতিটা ব্যবহার যেন রুদ্রর ভেতরের জ্বলন্ত আগুনটাকে হাওয়া দিচ্ছিল একটু একটু করে। ভিতরে এক বিধ্বংসী আগুনের ক্রমশ ছড়িয়ে পড়ার আঁচ পাচ্ছে ও স্পষ্ট। নিজেকে নিয়ন্ত্রণ করার একটা তীব্র চেষ্টা চালাচ্ছে ওর ভেতর ভেতর। জীবন রুদ্রকে সবসময় নিজের চাহিদা, নিজের অধিকারটুকু ছিনিয়ে নিতে শিখিয়েছে। চাইলেও যে কিছু পাওয়া যেতে পারে সেসব ধর্মকর্মের জ্ঞানে ও জ্ঞানী নয়। সংযম, নিয়ন্ত্রণ, মিথ্যাচার এইসব ওর মধ্যে কোনো কালেই নেই। জীবনের উদ্দেশ্যটা যে বড্ড কঠিন ওর। আর প্রতিকূলতায় ভরা এ রাস্তায় ওর সহযাত্রী শুধু ওর অহং, ওর তেজ, ওর ক্রোধ আর অসীম ক্ষমতা। রাগ জিনিসটা ওর মধ্যে সহজাত অভ্যাসের মতো কাজ করে। রেগে গেলে নিজেকে নিয়ন্ত্রণ করার মতো কঠিন সাধনায় ও কোনোদিন নিজের সময় ব্যয় করেনি। কোনোদিন কারোর পরোয়া না করা মানুষটার জীবনের একটা অংশ হঠাৎ করে নির্দিষ্ট একটা মানুষকে কেন্দ্র করে অনুভূতি গড়তে শুরু করেছে। এই অনুভূতিগুলোর মানে কি, এগুলোকে কি করে হ্যান্ডেল করতে হয়, সেগুলো ওর ধারণাতীত। তবে মানুষটা যে ওর জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ, আর তার উপর সমস্ত অধিকারটুকু শুধুমাত্র ওর, তাকে ভালো রাখার, যত্নে রাখার দায়িত্বটা যে ওর, সেই ব্যাপারটা ও খুব ভালো করেই ফিল করতে পারে। কিন্তু সেই মানুষটার কাছে থেকে প্রাপ্ত এমন বিরূপতা কিছুতেই সহ্য করতে পারল না অনভ্যস্ত রুদ্র। আজ পর্যন্ত কেউ ওর সাথে এমন ব্যবহার করার সাহস পায়নি। তখন চুপ করে ও সবটা শুনছিল, সহ্য করছিল, কারণ সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা ওর ঝিনুক, তাই। কিন্তু হাতের আংটিটা ওইভাবে ছুঁড়ে দেওয়াটা ও কিছুতেই মেনে নিতে পারল না। আন্ডারওয়ার্ল্ডের একটা বড় অংশ এখন ওর নিয়ন্ত্রণাধীনে। সেখানে বাকি ব্যবসাগুলোর পাশাপাশি ডায়মন্ড, রুবি, পান্না, স্মাগলিংয়ের ব্যবসাটাও রমরমিয়ে চলছে ওর। সাউথ আফ্রিকার বতসোয়ানা থেকে এই চোখ ধাঁধানো বেবি স্টারটা এসেছিল প্রথম ওর হাতে। সেই মুহূর্তেই ও ভেবেছিল এটা দিয়ে ও ঠিক কী করবে। বেবি ব্লু রঙের এর মৃদু ছোঁয়া পাথরটাকে সব থেকে অনন্য আর এক্সপেন্সিভ বানিয়েছে। ঝিনুকের ওই নরম লম্বা আঙুলগুলো বেশ মানাবে ভেবে বহুদিন ওর ঘরের আলমারিতে সযত্নে রাখা ছিল এটা। কারণ রুদ্রর আন্ডারওয়ার্ল্ডের ব্যবসাটা ওমবাবুর থেকে সম্পূর্ণ আলাদা গড়েছে। কিছুদিন আগেই ঝিনুকের আঙুলের মাপের এই আংটিটা বানিয়েছে ও ওই হিরেটা দিয়ে। যদিও ঝিনুকের জন্য এমন বহু জিনিসের সংগ্রহ রাখা রয়েছে ওর কাছে, ওর স্টাডি রুমের আলমারিটাতে। ওই ঘরটায় কারোর প্রবেশের কোনো অধিকার নেই, এমনকি ঈশিতা ওমবাবুরও না। ওই ঘরটা অনেক স্পেশাল রুদ্রর জন্য। আংটিটার বহু মূল্য, দুর্লভ হিরেটা ম্যাটার করে না, ম্যাটার করে ওটাকে ঘিরে থাকা ওর আবেগ, ওর যত্ন, ওর অনুভূতিগুলো। আর সেটাকে এইভাবে অবহেলায় ছুড়ে দেওয়াটা একদমই মেনে নিতে পারল না রুদ্র। ভেতরের হঠাৎ প্রজ্বলিত আগুন ক্রোধের ভয়াবহ রূপ ধারণ করতে আক্রমণাত্মকভাবে এগিয়ে গেল ও ঝিনুকের দিকে। শক্ত হাতে চেপে ধরল ওর বাঁ হাতটা আরও একবার। এই মুহূর্তে ওর নিজের ভয়ঙ্কর দিকের একদম শিখরে দাঁড়িয়ে। গলা থেকে বেরিয়ে আসা জ্বলন্ত, গম্ভীর, দৃঢ় অথচ অসম্ভব ঠান্ডা আওয়াজের তীব্রতাটা ঝিনুকের শরীরের সারা উপশিরা দিয়ে প্রবাহিত হয়ে কাঁপিয়ে দিচ্ছে হৃৎপিণ্ডটাকে। এনাফ! কিছু বলছি না বলে ভেবো না যা খুশি তাই করবে। তোমার সাহস কি করে হলো আংটিটা খুলে ছুঁড়ে ফেলে দেওয়ার? স্পর্ধা দেখে অবাক হচ্ছি আমি। এই শেষবারের মতো সতর্ক করছি তোমায়। এরপর এই রকম ব্যবহার দেখলে হাতে পায়ে শিকল বেঁধে অন্ধকার ঘরে বন্ধ করে দেব। আর রইল কথাই এঙ্গেজমেন্ট, তোমার আর মানা আর না মানার। তাহলে কান খুলে শুনে নাও, তোমার মানা না মানায় আমার কিচ্ছু যায় আসে না। আর এই আংটিটা। কথাটা মাঝখানে থামিয়ে ঝিনুকের হাতটা আরো বেশি করে চেপে ধরল রুদ্র। ঝিনুক নিজের হাতটা ওই শক্ত হাতের বাঁধন থেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু কোনো লাভ হলো না। কিছুটা জোর করে আংটিটা আবার ওর আঙুলে পরিয়ে দিল রুদ্র। এই জোর জবস্তিতে আঙুলের কোণটা চিরে রক্ত বেরিয়ে এলো ঝিনুকের।
কিন্তু প্রচণ্ড ক্রোধের পর্দায় ঢাকা রুদ্রর চোখ দুটো এই মুহূর্তে সেটা দেখতে অক্ষম। এখন ও শুধু নিজের অধিকারটুকু ছিনিয়ে নিতে মরিয়া। এটা যেন দ্বিতীয়বার হাত থেকে খুলতে না দেখি, নাহলে তুমি ভাবতেও পারছো না আমি কি করতে পারি। আমি চুপ করে আছি মানে এটাকে আমার দুর্বলতা ভেবে না ঝিনুক। আমাকে নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে বাধ্য করো না। সহ্য করতে পারবে না? রুদ্রর বলা প্রতিটা শব্দ ঝিনুককে ভেতর থেকে শিহরিত করছিল। সিক্ত চোখে ঝাপসা দৃষ্টিতে ও একভাবে তাকিয়েছিল রুদ্ররই দিকেই। এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে থেকে নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছে ওর। এমনটা তো ও চায়নি কোনোদিন। তাহলে ওর সাথে এগুলো কেন হয়? হঠাৎ করে চারিদিকটা আবার আগের মতো আলোকিত হয়ে উঠতেই রুদ্রর বোধশক্তি যেন প্রকৃতিস্থ হলো। দুটো গভীর নিঃশ্বাস ভেতরে টেনে মন মস্তিষ্কের দ্বন্দ্বকে প্রশমিত করে অনিয়ন্ত্রিত তীব্র ক্ষোভকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলো রুদ্র। সামনের মানুষটা যে এইসব কিছুতে অভ্যস্ত নয় সেটা রুদ্র খুব ভালো করেই জানে। রাগ, ক্রূরতা, নিষ্ঠুরতা, ঈর্ষা, ক্ষমতার লোভ, এই রাজনীতির গোষ্ঠীদ্বন্দ্ব, দাপট, অন্যায়, অত্যাচার, দুর্নীতির মতো বিষাক্ত পরিবেশ থেকে ও নিজেই তো ওকে দূরে পাঠিয়ে দিয়েছিল। হয়তো ওর অনভ্যস্ত হওয়াটাই স্বাভাবিক, কিন্তু ও নিজেও বা কী করবে? মেয়েটা এরকম করতে থাকলে ও নিজেকে কিভাবে কন্ট্রোল করবে? সময়ের সাথে সাথে ওকে যে অভ্যস্ত হতে হবে এই সব কিছুতে। পরবর্তী জীবনে যে ওকে এগুলো মেনে নিতে হবে। অপ্রত্যাশিত বিপদ, জীবনের জটিল পরিস্থিতি, ধারণাতীত বিষয়বস্তু সবটা হ্যান্ডেল করতে শিখতে হবে। ওকে যে ওর রানী হয়ে ওর পাশে দাঁড়াতে হবে। হ্যাঁ, ঝিনুক মেনে নিক আর না নিক, ওকে সারাটা জীবন এই বদমেজাজি, উগ্র, রুক্ষ, সীমিত আবেগ অনুভূতি সম্পূর্ণ মানুষটার সাথেই থাকতে হবে। এটা নিয়ে কোনো শর্তেই আপোস করতে পারবে না রুদ্র। নিজের ক্ষমতার বলে ঝিনুককে হাসিল করতে চায়নি রুদ্র কোনোদিনই। ঝিনুক ওর জীবনের একটা ভীষণ সফট কর্নার, আর এই স্পর্শকাতর জায়গাটাকে ও সবসময় নরম অনুভূতিগুলো দিয়েই জয় করতে চেয়েছিল। ভেবেছিল পুরো বিষয়টাকে খুব হালকা হাতে সামলাবে ও। রাগ, মেজাজ, উগ্রতাকে দূরে রেখে কোমলতার সাথে ওকে বোঝানোর চেষ্টা করবে। এমনিতেই নিজের অনুভূতি প্রকাশ করাটা ওর কাছে যেন কোনো যুদ্ধে জেতার থেকেও কঠিন মনে হয়। তার উপর ও যদি এরকম জেদ করে তাহলে ও নিজের মাথা ঠান্ডা রাখেই বা কী করে? মনের ভিতর যেই কথাগুলো দিনরাত ঘুরে বেড়ায় ঝিনুককে ঘিরে, সেগুলো মুখে আগায় আনতে এত কিসের সমস্যা হয় সেটাই ও বুঝে উঠতে পারে না। আচ্ছা, ওগুলো প্রকাশের ভাষাটা কি ওকে শিখতে হবে? না হলে যে এই মেয়েকে সবটা বোঝানো অসম্ভব। অপরদিকে নিজের প্রতিটা পদক্ষেপ ওকে বুঝে ফেলতে হচ্ছে। এরকম একটা জায়গায় এসে কোনো ভুলও করতে পারবে না। এই মুহূর্তে এই সম্পর্কটার কথা কাউকে জানতে দেওয়া যাবে না। কিন্তু এই মেয়েটাকে সেটা কি করে বোঝাবে ও? ও তো ওর দিকটাই বুঝতে চাইছে না, বাকি কথাগুলো কি করে বুঝবে? উফ, ঝিনুকের দিকটা সামলানো এত কেন কঠিন ওর জন্য বুঝে পায় না রুদ্র। পুরো পৃথিবীও যদি ওর নিয়ন্ত্রণে চলে আসে তবুও হয়তো এই একটা মানুষ কোনো দিন ওর নিয়ন্ত্রণে আসবে না। কপালের উপর হাতের তর্জনী আর বুড়ো আঙুলের চাপে ভিতরের রাগটাকে শান্ত করার চেষ্টা করে রুদ্র এগিয়ে এলো ঝিনুকের দিকে। ভীষণ অসহায় ওই নিষ্পাপ চোখের দৃষ্টিগুলো। আসলে ওর সাথে যা ঘটে চলেছে তার ব্যাখ্যা হয়তো ওর কাছে নেই, আর তাই মনের বিভ্রান্তি এই অসহায়তার সৃষ্টি করছে এইভাবে। ঝিনুকের গাল দুটোর উপর আলতো হাতে স্পর্শ রাখলো রুদ্র। বিধ্বস্ত চোখে মুখের উপর এসে পড়া আলগা চুলগুলোকে আলতো হাতে সরিয়ে দিয়ে সযত্নে কানের পিছন দিকটায় গুজে দিল। কিছু সম্পর্কের মানে দূরত্বের জন্য কখনো বদলায় না ঝিনুক, সময় বদলে যায়। মনের অনুভূতিগুলো কিন্তু অপরিবর্তিত। সবটা তুমি যেইভাবে চাইবে জীবনের কাছে, জীবন যে তোমাকে সেইভাবেই দেবে তার কোনো মানে নেই। প্রতিটা ঘটনার পেছনে নিশ্চয়ই কোনো কারণ থাকে। তুমি নিজে কোনোদিন জানার চেষ্টা করেছিলে কেন তোমার নীল তোমাকে নিজের থেকে ওইভাবে দূরে সরিয়ে দিয়েছিল? কোনোদিন জানার চেষ্টা করেছিলে তোমার চলে যাওয়ার পর সে কেমন ছিল? করনি। তাই এই অভিমান তোমাকে সাজে না। লিসেন ঝিনুক, যেটা বললাম সেটা ভালোভাবে শুনবে। আংটিটা আমি যেন খুলতে না দেখি। কথার অবাধ্য হওয়ার চেষ্টা করবে না একদম। আমি ভিতরে যাচ্ছি, আর ওই চোখ দুটোতে জল আমার একদম পছন্দ নয়।
তাই দ্বিতীয়বার যেন না দেখি। মানুষটাকে যত দেখছে ততই অবাক হচ্ছে ঝিনুক। এই রেগে যাচ্ছে, আবার এই যেন একটা ভীষণ যত্নবান এক পুরুষ হয়ে উঠছে। ওই চোখ দুটো যেন প্রতি মুহূর্তে নিজেদের রং বদলাচ্ছে। হঠাৎ তীব্র ক্রোধ, আবার এই যেন এক অপার স্নিগ্ধতা। হঠাৎ জ্বলন্ত আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসা লাভা, আবার এই যেন সব থেকে ভরসাযোগ্য একটা স্থান। কিন্তু কোনো রূপেই ও নিজের নীলকে খুঁজে পাচ্ছে না ওর ভিতর। বাবু, কোথায় গেলি বলতো? এই বাবু। ঈশিতার আওয়াজ শুনে রুদ্র ঝিনুককে ছেড়ে দিয়ে দুপা সরে দাঁড়ালো। ঝিনুকও দু হাতে চোখ দুটো ভালো করে মুছে নিয়ে একটা মিথ্যা হাসি টেনে নিল ঠোঁটের কোণায়। আরে, এই তো তোরা দুটোই মিলে কি করছিস বলতো? ওখানে সবাই তোদের খুঁজছে, আবার ঝগড়া করছিলি? রুদ্র এক ঝলক তাকালো ঝিনুকের দিকে। ওই কঠিন তীক্ষ্ণ ধারালো দৃষ্টি যেন স্পষ্ট একটা কঠিন সতর্কবার্তা দিয়ে গেল ঝিনুককে, কথার অবাধ্য একেবারেই না হতে। আরে না না, ঝগড়া করব কেন? ও অন্ধকারে একা দাঁড়িয়েছিল, তাই এগিয়ে এসেছিলাম। তুমি চলো, আমরা যাচ্ছি। দেরি করিস না। ঈশিতা চলে যেতেই রুদ্র আবার ঘুরে দাঁড়ালো ঝিনুকের দিকে। আমি যদি আর কোনো দিন ওই দুর্জয়কে তোমার চুলে হাত দিতে দেখি, তাহলে ওর ওই হাত কিন্তু আমি টেনে ছিঁড়ে ফেলবো। কথাটা যেন মনে থাকে। রুদ্রর কথাগুলো ঝিনুককে একটু একটু করে ঠেলে দিচ্ছে বিস্ময়ের শিখরে। মানুষটার মধ্যে এই ওকে ঘিরে এই অধিকার বোধ, এই ঈর্ষা ভাব কবে তৈরি হয়েছে? আর কেন? 12 বছরে তো মানুষ মানুষকে ভুলে যায়, কিন্তু এখানে তো অন্যই কোনো গল্প ঘটছে। আচ্ছা, এই 12টা বছরে লোকটার মাথায় কোনো আঘাত টাঘাত লেগেছিল নাকি? কেমন যেন অদ্ভুত লাগছে মানুষটাকে। রুদ্র চলে যাওয়ার পর বাঁ হাতটার দিকে দেখলো একবার ঝিনুক। অনামিকাকে ঘিরে বসে থাকা আংটিটা ওর কাছে যেন একটা বন্দি শিকলের মতো মনে হচ্ছে। এই এক্সপেন্সিভ জিনিসটাকে ওর কাছে দেখে আর 5টা লোক যে প্রশ্নগুলো ওকে করবে, সেগুলোর উত্তরও কি করে দেবে? এত দামি একটা জিনিস ওর মতো একটা সাধারণ মেয়ের কাছে থাকাটা কি অস্বাভাবিক নয়? কি চলছে এই লোকটার মাথায়? কি যে করতে চাইছে ওই জানে। না, আর ভাবতে পারছে না ও। আংটিটাকে ডান হাতে শক্ত করে চেপে ধরে আঙুল থেকে খুলে ফেলার উদ্যোগ নিতেই রুদ্রর বলা কথাগুলো যেন কানে প্রতিধ্বনিত হলো। এটা যেন দ্বিতীয়বার খুলতে না দেখি, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। চমকে উঠে ঝিনুক হাতটা সরিয়ে নিল বাঁ হাতের উপর থেকে। আর এক মুহূর্ত এখানে অপেক্ষা করা যাবে না, এক্ষুনি এখান থেকে পালাতে হবে। নিজের চারপাশটা একবার ভালো করে দেখিয়ে নিয়ে ঝিনুক এগিয়ে গেল বাড়ির গেটের দিকে। বেশ কিছু গেস্ট রাত হয়ে যাওয়ার কারণে বাড়ির দিকে ফিরে যাচ্ছে। তাদের পিছন পিছন ঝিনুক গেটের বাইরে বেরোতে গেলে গার্ডরা ওকে ওখানেই আটকে দিল। সরি ম্যাম, বাট আপনি বাইরে যেতে পারবেন না। এইরকম কিছু একটা হবে সেটা একেবারেই আশা করেনি ঝিনুক, তাই অপ্রত্যাশিত এই শব্দগুলো শুনে যেন ও আকাশ থেকে পড়ল। কি? আমাকে বাইরে যেতে দেওয়া যাবে না? কিন্তু কেন? কি করেছি আমি? আমাদের কাছে ইনস্ট্রাকশন আছে যাতে আপনাকে গেটের বাইরে বেরোতে না দেওয়া হয়। আই এম সরি ম্যাম, আপনি প্লিজ ভিতরে যান। আচ্ছা, মুশকিল তো। এই তো বাকি সবাই বাইরে বেরোচ্ছে, তাহলে আমি কেন যেতে পারবো না? আচ্ছা দেখুন, এদের মতো আমিও এখানে গেস্ট, এই অনুষ্ঠানের জন্যই এসেছিলাম। এখন আমাকে ফিরতে হবে। সরি ম্যাম, কিন্তু সেটা সম্ভব নয়। হাই, এটা কোথাকার আতিথেয়তা? বাড়িতে আসা গেস্টকে এইভাবে কি আটকে রাখে? আমরা তো শুধু অর্ডার মেনে চলি ম্যাম। উই আর এক্সট্রিমলি সরি, কিন্তু প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, আমাদের হাতে নেই ব্যাপারটা। কি হচ্ছে কিচ্ছু বুঝতে না পেরে মোবাইলটা বার করে বিশালকে কল করলো ঝিনুক। এই পুরো সিকিউরিটি সিস্টেমটা তো ওর বাবাই হ্যান্ডেল করে। নিশ্চয়ই কোনো মিসকমিউনিকেশন হয়েছে। ব্যাপারটা যত তাড়াতাড়ি ক্লিয়ার করা যায় তত ভালো। এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরোতেই হবে ওকে। রিং হয়েই চলেছে কিন্তু কল রিসিভ করছে না বিশাল। একবার, দুবার, তিনবার, চারবার, না, ভেতরে ভিড়ের আওয়াজে হয়তো শুনতে পাচ্ছে না। ওকে একবার ভিতরে যেতেই হবে। আসলে ভেতরে গেলে আবার ওই মানুষটার মুখোমুখি গিয়ে দাঁড়াতে হবে ভেবেই বাইরে থেকে দাঁড়িয়ে কল করছিল ও বিশালকে। কিন্তু এখন উপায় না দেখে বাড়ির ভেতরের দিকে হাঁটা দিল ঝিনুক। ভেতরে ঢুকে গোটা হলের মধ্যে একটা চাপা আলোচনার ঝড় বইতে দেখছে ঝিনুক। উপস্থিত সকলের কপালেই চিন্তার ছোট বড় ভাঁজগুলো চোখে লাগার মতো।
কিছু একটা গন্ডগোল যে হয়েছে সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। বিশালের খোঁজে সামনের দিকটায় তাকাতেই ঝিনুক দেখল মিশা কপালে হাত দিয়ে বসে আছে চেয়ারে। ওর পাশেই নয়না মুখটা কালো করে দাঁড়িয়ে আছে। ঈশিতাও কিছু একটা ব্যাপার নিয়ে ভীষণ চিন্তিত। মিশার মাথায় হাত বুলিয়ে কিছু একটা বোঝাচ্ছে ওকে। বিশাল ওখানে উপস্থিত গার্ডদের সাথে কথা বলতে ব্যস্ত, আর রুদ্র সবার থেকে দূরে দাঁড়িয়ে ওমবাবুর সাথে কিছু একটা বিষয় নিয়ে কথা বলছে। কি হচ্ছে কি না হচ্ছে অত জেনে ঝিনুকের কাজ নেই। ওর এখান থেকে বেরোনো নিয়ে কথা, তাই 7-5 না ভেবে ভিড় ঠেলে ও এগিয়ে গেল বিশালের দিকে। এখান থেকে কেউ বাইরে যায়নি, ওটা এখানেই কোথাও আছে। গেস্টরা সবাই ভিআইপি, এভাবে চেক করতে পারবো না আমরা, তাই যতটা সম্ভব একটু সতর্ক থাক তোরা। এর থেকে বেশি আর কি করা যাবে? পাপা! বিশাল গার্ডের সাথে কথা থামিয়ে ঘুরে দাঁড়ালো ঝিনুকের দিকে। কি রে, কোথায় ছিলিস? কখন থেকে দেখতে পাচ্ছি না, আর এই জায়গাটা ছেড়ে বেরোতেও পারছি না। কি হয়েছে? চোখে মুখের এই দশা কেন? ঝিনুক ভীত চোখে একবার নিজের চারপাশটা দেখে নিল। পাপা, আমাকে হোস্টেলে ফিরতে হবে, আমার ভালো লাগছে না এখানে। কিন্তু গার্ডরা আমাকে বেরোতে দিচ্ছে না, বলছে ইনস্ট্রাকশন আছে যাতে আমাকে বেরোতে না দেওয়া হয়। আমার মনে হয় কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তুমি একটু দেখবে প্লিজ। মা, এখন কিছু বলিস না আমায়। তোর দিদির এঙ্গেজমেন্ট রিং হারিয়ে গেছে, অনুষ্ঠান মাঝপথেই বন্ধ করে দিতে হয়েছে। হঠাৎ আলো চলে যাওয়ায় আংটিটা যে কোথায় পড়ে গেছে কেউ জানে না। এখন এটা নিয়ে সবাই খুব চাপে আছে মা, প্লিজ একটু বোঝার চেষ্টা কর। এটা মিটে গেলেই আমি দেখছি ওটা, আমি অবশ্যই দেখব, কথা দিচ্ছি। ঝিনুক অবাক হয়ে তাকিয়ে রইল বিশালের দিকে। এঙ্গেজমেন্ট রিং হারিয়ে গেছে? এটা কি নিতান্তই কোইন্সিডেন্স নাকি অন্য কিছু? যে আংটিটা এই মুহূর্তে ওর হাতে রয়েছে সেটা তো ওদের এঙ্গেজমেন্ট রিংটা নয়। ও হল থেকে বেরোনোর আগে রিংটা দেখেছিল, তাহলে ওই রিংটা কোথায় গেল? না চাইতেও ওর চোখটা চলে গেল রুদ্রর দিকে। সন্দেহ পরিপূর্ণ ওই দৃষ্টিতে। এই লোকটার কোনো ভরসা নেই, সব এরই কারসাজি। কিন্তু এমনটা কেন করছে ও? এঙ্গেজমেন্টে মত না থাকলে সেটা আগেই জানাতে পারতো। এগুলো করার কি মানে? এর মধ্যেই ওমবাবুর গলায় একটা অ্যানাউন্সমেন্ট সবার দৃষ্টি আকর্ষণ করলো ওই দিকে। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আজ এখানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তবে দুঃখের বিষয়, এনগেজমেন্টটা আমাদের আজকের জন্য পোস্টপন করতে হচ্ছে। আসলে আরেকটা নতুন আংটি চাইলেই আনাই যায়, তবে আমাদের পরিবারের কিছু রিচুয়াল তো থেকেই যায় সেটাকে ঘিরে। তাছাড়া শিব শম্ভু হয়তো চাইছেন এই বাহানায় আমরা আরও একবার একসাথে হই, কিন্তু এখন সবটা ভুলে আমরা আজকের পার্টিটা এনজয় তো করতেই পারি। তাই সকলকে অনুরোধ করব, এই বাজে ব্যাপারটা ভুলে গিয়ে পার্টিটা এনজয় করুন প্লিজ। লেটস পার্টি, লেটস রক অ্যান্ড রোল, লেটস এনজয়। অ্যানাউন্সমেন্ট শুনে কপালে গভীর ভাঁজ এঁকে চোখগুলো ছোট ছোট করে ঝিনুক এক দৃষ্টি তাকিয়ে রইল ফোন কলে ব্যস্ত রুদ্রর দিকে। এই পুরো চক্রান্তটা যে এই লোকটার, তাতে কোনো সন্দেহ নেই ওর। সন্দেহপ্রবণ দৃষ্টিতে ঝিনুক একভাবে তাকিয়ে রয়েছে রুদ্রর দিকে। মানুষটার মতিগতিকে পুঙ্খানুপুঙ্খভাবে জরিপ করার চেষ্টা করছে ও। ঠিক তখনই ঈশিতার ডাকে ভাবনার জালে ছেদ পড়ল ওর। ঝিনুক, একবার এদিকে আয়। ঝিনুক এগিয়ে গেল ঈশিতার দিকে। ঈশিতা ওর হাতটা ধরে ওকে এক প্রকার টেনে নিয়ে গেল অদূরে দাঁড়িয়ে থাকা একটা ছেলের কাছে। সাধারণ দেখতে একটা টি শার্ট আর ডেনিম জিন্সে বছর 27-এর ছেলেটাকে এই ভিড়ের মধ্যেও বেশ অসাধারণ দেখাচ্ছে। হয়তো চারিদিকে এত রাজকীয় সাজ পোশাকের মধ্যে একটা অতি সাধারণ সাজ পোশাকই তাকে অসাধারণ বানাচ্ছে। অপূর্ব। ঈশিতার ডাকে ছেলেটা নিজের মোবাইলের উপর থেকে নজর সরিয়ে তাকালো সামনের দিকে। বলেছিলাম না তোকে একজনের সাথে পরিচয় করিয়ে দেব। মিট ঝিনুক, ও মিশার ছোট বোন। আর ঝিনুক, ও অপূর্ব, আমার দাদার ছেলে, মানে রুদ্রর মামার ছেলে, চাকরি সূত্রে ইউএসএ থেকে আসা, কালই ফিরেছে দেশে। অপূর্ব এক ঝলক তাকালো ঝিনুকের দিকে, ডান হাতটা বাড়িয়ে দিল সৌজন্যবোধ প্রকাশে। হাই। ঝিনুকও হাসি মুখে কর্মরদনটুকু সেরেই ফেলল। তোরা কথা বল, আমি বরং ওদিকে একটু দেখি। ঝিনুক, না খেয়ে ঘুমোবি না কিন্তু বলে দিলাম।
তুমি খাইয়ে দিলে খেয়ে ঘুমাবো। এই, তুই নামেই বড় হয়েছিস জানিস তো। ঈশিতার কথায় ঝিনুক মিষ্টি হেসে জড়িয়ে ধরল ওকে। চারিদিকের জীবনশৈলীতে পশ্চাত্যের অধিক্য দেখে কেমন যেন শ্বাসরুদ্ধ হয়ে আসছিল অপূর্বর। ইউএস হোক কিংবা ইন্ডিয়াতে, সবাই যেন এই পাশ্চাত্য সংস্কৃতিকে আপন করে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে বলে মনে হয় ওর। কিন্তু এখন ঝিনুককে দেখার পর ওর এমন শ্বাসরোধকারী পরিস্থিতিতে যেন হঠাৎ করেই নদীর শান্ত জলকে ছুঁয়ে আসা একরাশ তাজা হাওয়ার প্রবেশ ঘটল। জামা কাপড়ে পাশ্চাত্যের ছোঁয়া থাকলেও আচার ব্যবহার, কথা বলার ভঙ্গিমায় মার্জিত রুচিবোধ অপূর্বর দৃষ্টি আকর্ষণ না করে পারল না। ঠোঁটের কোণায় হাসি রেখে একভাবে ও দেখতে লাগলো মিষ্টি ঝিনুককে। আচ্ছা, এবার ছাড় আমায়। তুই একটা কাজ করতো, অপূর্বকে নিয়ে বাড়িটা একবার ঘুরিয়ে দেখা। আমি সময় করেই উঠতে পারিনি ওর জন্য। বেচারা এখানে দাঁড়িয়ে বোর হচ্ছে। ওরও তোর মতো ভিড় একদম পছন্দ না। যা, একটু ওকে নিয়ে বাইরে যা। উফ, যাক, কাউকে তো পাওয়া গেল নিজের মতো। না হলে তো নিজেকে এলিয়েন বলে মনে হচ্ছিল আমার। ঝিনুকের কথা শুনে অপূর্বও না হেসে থাকতে পারল না। কিন্তু দূরে দাঁড়িয়ে থাকা দুটো চোখ ওদের একসাথে হাসতে দেখে ঈর্ষায় জ্বলে যাচ্ছে। দৃষ্টিতে তার যেন আগুন ঝরছে। হাতের মুঠোয় ধরে রাখা বেচারা মোবাইলটা ওর ওই শক্ত হাতের চাপে আরও একবার নিজের অস্তিত্ব হারালো। 8টা হলো ভাই। বলছি, এইভাবে ফোনগুলোকে কষ্ট দিয়ে কি লাভ বল? আমি জাস্ট সহ্য করতে পারি না ওর আশেপাশে অন্য কাউকে। আমি সহ্য করতে পারি না। না না না, ও কেন বোঝে না? এটা কি ঠিক হচ্ছে? তোর মনে হচ্ছে না তুই তোর লক্ষ্য থেকে সরে আসছিস? ভুলিনি, আমি ভুলতে পারবো না। কি করে ভুলি বলো তো? কিন্তু ওর দায়িত্বটাও আমি অস্বীকার করি কি করে? অভি, সব কিছুর বাইরে আমিও তো একটা মানুষ, যন্ত্র মানব তো নই। সেটাই রাস্তায় চলার আগে ভাবা উচিত ছিল। ভুলে যাস না, বিপদ কিন্তু মাথার ওপর থেকে সরেনি। সে কিন্তু... ঈশিতাকে সামনে থেকে আসতে দেখে অভি কিছু একটা বলতে গিয়েও চুপ করে গেল। মম, তুমি অপূর্বকে ঝিনুকের সাথে কেন পাঠালে? ওর সাথে আমার একটু দরকার ছিল। হ্যাঁ, তোর তো আবার তাদের সাথেই দরকার থাকে যারা ঝিনুকের সাথে থাকে, তাই না? ঈশিতার কথা শুনে খুব জোর বিষম খেল অভি। বেচারার কাঁচতে কাঁচতে প্রাণ অষ্টাগত হওয়ার জোগাড়। রুদ্র একবার অভির দিকে কটমট করে তাকিয়ে ঈশিতাকে বলল, মানেটা আমার থেকে তুই ভালো জানিস। অনেক বুঝদার হয়ে গেছিস কি না? আর ঝিনুককে আমি ওর সাথে পাঠিয়েছি কিছু কারণে। কি আবার কারণ? তোর মামা বলছিল অপূর্বর জন্য মেয়ে দেখছে। আমাদের ঝিনুক ওর জন্য ভালো হবে না? আসলে ঝিনুক যা সেনসিটিভ মেয়ে, ওর জন্য অপূর্বর মতো একটা শান্ত ছেলেই ভীষণ দরকার। তাছাড়া এখানে তো মেয়েটা একা একাই থাকে। তার থেকে বিয়ের পর ওর সাথে না হয় ইউএসএ চলে যাবে। বিশাল নয়নার জীবনে যে ওর জন্য কোনো দিনই কোনো জায়গা হবে না, সেটা তো নিশ্চিত। অপূর্বকে জীবনসঙ্গী হিসেবে পেলে ও ভালো থাকবে। দুজনের পছন্দ অপছন্দটাও অনেকটা এক। তাই একটু সময় কাটাতে ওদের একা ছেড়েছি। দুজন একটু কথা বলুক, একে অপরকে বুঝুক। অভি এমনিতেই বিষম লাগায় খুব কাঁদছিল। এবার ঈশিতার কথা শোনার পর ওর দমটাই যেন আটকে গেল গলার কাছে। বুকে হাত চেপে ধরে ধপ করে মাটিতে বসে পড়ল ও। এই রে, এই কি হলো তোর? ওর মরার সময় হয়ে এসেছে, আমি দেখে নিচ্ছি। তুমি যাও, অনেক উপকার করেছো আমার, বাকিটা আমি সামলে নেব। কি কি সব বলছিস বলতো? আরে কিছু না, যাও না তুমি। দেখো ড্যাড ডাকছে তোমাকে, যাও যাও। ঈশিতাকে কোনো মতে ওখান থেকে পাঠিয়ে দিয়ে রুদ্র ঘুরে তাকালো অভির দিকে। ওই রকম একটা অবস্থাতে ওর ঠোঁটের কোণায় লেগে থাকা মৃদু হাসিটা চোখ এড়ালো না রুদ্রর। ওই দাঁতগুলো যদি তোর না থাকে তাহলে কেমন লাগবে ভাব একবার। আমি তো না হয় ভেবে নেব, তুই ভাব। এখন বাইরে যদি এই ঠান্ডা হাওয়ায় ঠান্ডা শরীর দুটো একটু কাছাকাছি এসে একটু একটু গরম গরম ফিল করতে চায়, তাহলে তোর কি হবে? রুদ্র দাঁতে দাঁত চেপে অগ্নি দৃষ্টিতে তাকালো একবার অভির দিকে। নিজেকে দেখ একবার, কি করে তুই একটা মেয়েকে নিজের মন মস্তিষ্কের কন্ট্রোল দিচ্ছিস আমি ভেবে পাচ্ছি না। আগুন নিয়ে খেলতে চাইছিস ভাই তুই?
বোঝ এক। অভির কথাটা যেন ওর কানেই ঢুকলো না। ঝড়ের বেগে হল ছেড়ে বেরিয়ে গেল রুদ্র। পাহাড়ি ফুলের গন্ধ মেখে রাত যেন তখন ভরা যৌবনে পদার্পণ করেছে সবে। সময়ের সাথে সাথে একটু একটু করে চারিদিকে নিজের রহস্যের জাল বুনে চলেছে সে। সময় যত এগোচ্ছে হাওয়ার স্পর্শ আরও শীতল, আরও ভারী হচ্ছে। নদীর পাড়ে বসে মন খুলে বকবক করে চলেছে ঝিনুক, আর পাশে বসে চুপ করে ওকে শুনছে অপূর্ব। থ্যাংক গড, এখানে কথা বলার মতো কাউকে তো পেলাম। এনি টাইম ইউ ওয়ান্ট ম্যাডাম বান্দা হাজির হয়ে যাবে কথা শোনার জন্য। না মানে সিরিয়াসলি, এইটুকু সময় তোমার সাথে কথা বলে মনে হচ্ছে যেন কত পুরনো পরিচিত তুমি আমার। আর তাহলে ডাক্তারি পড়া হচ্ছে, এরপর কি করা হবে? মানে শুধু ডাক্তারিটাকেই প্রফেশন করা হবে নাকি অন্য কিছু? ডাক্তারিটাকে আসলে আমি পেশা হিসেবে নিচ্ছি না। ডাক্তারিটা আমি আমার জন্য পড়ছি না। জানো অপূর্ব, আমাদের পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা দিনে মাত্র একবার খায়, তাও নামমাত্র। শরীর খারাপ হলে, অসুখ করলে তারা ডাক্তার দেখাতে পারে না। ওইভাবেই দিনের পর দিন, রাতের পর রাত কাটিয়ে দেয় অসুস্থতায়। আমার ভীষণ খারাপ লাগে ওদের জন্য। আমি ওদের জন্য কিছু করতে চাই। আমি চাই ওরা কেউ বিনা চিকিৎসায় না থাকুক, ওরা দুবেলা অন্তত পেট ভরে খাবার খাক, ওদের বাচ্চাগুলো পড়াশোনা শিখুক। আমি সত্যিই ওদের জন্য কিছু করতে চাই। অপূর্ব অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে ঝিনুকের দিকে। মেয়েটার মধ্যে আলাদাই একটা ব্যাপার আছে। মন ঠিক যতটা স্নিগ্ধ, লক্ষ্য ঠিক ততটাই দৃঢ়। নিজের সরলতা দিয়ে পুরো বিশ্বকে জয় করে নিতে পারবে এই মেয়ে। কেউ এতটা নিষ্পাপ কি করে হতে পারে? অপূর্বকে ওর দিকে একভাবে তাকিয়ে চুপ করে থাকতে দেখে ঝিনুক ওর চোখের সামনে হাত নাড়ল। হ্যালো, কোথায় হারিয়ে গেলে? জাহান্নামে। পিছন থেকে আসা গম্ভীর আওয়াজের উৎস অনুসরণ করতেই পিছনে এসে দাঁড়ানো রুদ্রকে দেখতে পেল দুজনে। জাহান্নামে? আমি জাহান্নামে কেন যেতে যাব? নিজেকে না শোধরালে যেতেই হবে। কি বলছিস বলতো? আমি আবার কি করলাম? রুদ্রকে দেখে ততক্ষণে ঝিনুকের চোখে মুখে আগের মতো অন্ধকার নেমে এসেছে। ও কিছুতেই এই মানুষটার মুখোমুখি আর হতে চায় না। কি আবার করবি? ড্যাড তোকে অনেকক্ষণ থেকে খুঁজছে, আর তুই এখানে বসে গল্প করছিস। এক্ষুনি ভিতরে না গেলে জাহান্নামেই যেতে হবে তোকে। ও তাই বল। আচ্ছা দাঁড়া, আমি যাচ্ছি। ঝিনুক, আশা করছি আমাদের বাকি কথা আমরা পরে কন্টিনিউ করব। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা চলো, আমিও ভেতরে। তুমি দাঁড়াও, তোমার সাথে আমার একটু দরকার আছে। রুদ্রর গম্ভীর আওয়াজে কেঁপে উঠল ঝিনুক। রুদ্রর চোখে মুখের প্রতিক্রিয়া আসন্ন বিপদের স্পষ্ট জানান দিচ্ছে। আবার কি করবে ছেলেটা কে জানে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।